আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, আমার শিক্ষক, আমার কলিগ এবং যাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা হচ্ছে, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করো। আমরা খুব অসুবিধায় আছে, বাংলাদেশ খুব এখন একটা মহা দুর্যোগের মধ্যে যাচ্ছে। তারপর আমরা ভবিষ্যৎ জেনারেশনকে তৈরি করার উদ্দেশ্যে, নিজেদেরকে তৈরি করার উদ্দেশ্যে আমাদের জীবনকে চালিয়ে যেতে হবে। সেজন্য আমরা তোমাদেরকে নিয়ে অনলাইন ক্লাসের শুরু করে দিছি। আশা করি তোমরা ক্লাসগুলি ভালো করে আয়ত্ত করতে পারতেছো। এই জিনিসটা সম্পূর্ণ নতুন আমাদের জন্য, বিশেষ করে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আশা করি এ থেকে ভালো কিছু বাইর হবে। আশা করি আমরা অনলাইন অভ্যস্ত হয়ে যাব এবং তোমাদেরকে তত্ত্বভিত্তিক পড়ার চেষ্টা করব। যা হোক, স্বাগতম সবাইকে। আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, আর কথা বেশি বাড়াচ্ছি না। আমি অনলাইন ক্লাস নিচ্ছি উচ্চ মাধ্যমিক রসায়ন 13, অর্থাৎ আগে 12টা ক্লাস নেওয়া হয়ে গেছে। এর মধ্যে জৈব রসায়ন, যে জৈব রসায়ন নিয়ে সব ছাত্রছাত্রীরা টেনশানে ভুগে, মানে এটাকে ভয় পায়। আমরা এই ক্লাসগুলি করার পরে বুঝবো যে আসলে জৈব রসায়ন ভয় পাওয়ার মতো কিছু না। আমরা জৈব রসায়নকে নিজেদের ভিতরে আয়ত্ত করে নিব। আমরা এখানে দিক নির্দেশনা দিচ্ছি, তোমাদের বেস্ট হবে যারা লাইভে আছো এখন বই নিয়ে বসে যাও, আর যারা লাইভে নাই আমি ভিডিওটা এটা শেয়ার করে দিব। ভিডিওটা দেখে তোমরা ইচ্ছা মতো দেখবা। আর যেহেতু এটা আমরা এখানে একটু পয়সার এই ডাউনলোড আপলোডের ব্যাপার আছে, তোমাদের কিছুটা টাকা খরচ হবে। যেহেতু তোমরা কলেজে আসতে টাকা খরচ হতো, প্রাইভেট টিউটরকে টাকা দিতে হতো, সেই টাকাটা এই জায়গায় খরচ করতে হবে তোমাদের। যা হোক, আমরা পরে স্বাগতম রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। আমরা যা কিছু করতেছি, যদিও এটাকে আমি পাবলিকের জন্যই করতেছি। এখানে সোর্স হলো আমার কলেজ, আমি ওই কলেজেরই একজন টিচার। আমার কলেজের ছাত্ররাই সাথে সাথে আমি সব ছাত্রদের জন্য ব্যাপারটাকে সরাসরি উন্মুক্ত করে দিছি। আমি মোহাম্মদ নুরুল আফসার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। এটা বারবার বলার দরকার নেই, তারপরে যারা নতুন আসছে তাদের জন্য দরকার। আজকে আমি যেটা নিয়ে ক্লাস উপস্থাপন করব সেটা হলো উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন, দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় জৈব যৌগ। জৈব যৌগ আগে ছিল একটা 9 অধ্যায়ের একটা পেপার, এখন একটা চ্যাপ্টারে পুরো জৈব যৌগটা ঢুকিয়ে দিয়েছে, বরং আরও নতুন কিছু যোগ করছে। এতে যা করা হোক, তোমাদের পরীক্ষায় যা আছে আমি সেইভাবে উপস্থাপন করতে চেষ্টা করব। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করতেছি এটা হলো সমানতা। সমানতা তোমরা জানো, সমানতা হলো তো ইম্পর্টেন্ট। এখান থেকে কোনো বছর না কোনো বছর প্রশ্ন আসে। প্রশ্নটা তবে এখন তো কোনো সরাসরি প্রশ্ন আসে না। প্রশ্ন যেভাবে আসুক, তোমাদের যদি বেসিক ক্লিয়ার না হয় তাহলে তোমাদের উত্তর দেওয়া কষ্ট হবে। সেই জন্য তোমরা আমার ভিডিওটা একটু ভালো করে ফলো করতে চেষ্টা করবে। যা হোক, পাঠ শেষে আমরা যখন ক্লাস শেষ করব তখন কি জানতে পারবো? আমরা সমানতার সংজ্ঞা জানতে পারবো, সমানতার প্রকারভেদ জানতে পারবো, সমানতা পদার্থগুলি গঠন, ত্রিমাত্রিক বিন্যাস জানতে পারবো, সমানতা যৌগগুলি ভৌত রাসায়নিক ধর্মের কারণ জানতে পারবো, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগগুলি ভিন্ন হওয়ার কারণ কি তাও জানতে পারবো। এখানে একটু ভুল হচ্ছে, আমি বারবার বলে দিচ্ছি, আমি আসলে এটা মোটামুটি আমার কম্পিউটার খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আমার স্মার্টফোন থেকে আসছে, কিছু সীমাবদ্ধতা এখানে আছে। সীমাবদ্ধতাগুলি আমি কথার মধ্যে তোমাদেরকে সংশোধন করে দেব। আর জৈব যৌগের সমানতা এবং প্রকারভেদ। সমানতার সংজ্ঞাটা আগে দেখো। যেই সব জৈব যৌগের রাসায়নিক সংকেত একই কিন্তু কার্বনিক সংকেত ও ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, তাদেরকে আমরা
সমাণু হিসেবে চিহ্নিত করি। আর এই সমাণু হওয়ার ব্যাপারটাই হলো সমানতা। সমানতাকে দুইটা প্রধান শ্রেণীতে আমরা ভাগ করি। একটা হলো গাঠনিক সমানতা, একটা স্টেরিও সমানতা। গাঠনিক হলো গঠনগত, স্টেরিও মানে একেবারে ত্রিমাত্রিক বিন্যাস। এখন আমরা গাঠনিক সমানতা নিয়ে প্রথমে আগাই। গাঠনিক সমানতা যৌগের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণুর অবস্থান বিন্যাসের পার্থক্য তথা ভিন্ন গঠনের কারণে যে সমানতা হয় তাকে আমরা গাঠনিক সমানতা বলব। যেমন তোমরা 9-10-এও পড়েছো, এখানেও পড়েছো। আমি একটা আণবিক সংকেতের বলি C2H6O। এটা আমি পরবর্তী হালেও দেখাইছি। এটা দিয়ে তুমি কি অ্যালকোহল বুঝাবে না ইথার বুঝাবে? আমি প্রমাণ করবো যে আমি এটা দিয়ে অ্যালকোহলও বুঝাবো, ইথারও বুঝাবো। এর অর্থ হলো একই আণবিক সংকেত দিয়ে আমি দুইটা ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগ গঠন করতে পারি। এটা আমি পরবর্তী স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি। গাঠনিক সমানতা 5 প্রকার। শিকল সমানতা, এটাকে চেইন আইসোমারিজম বলে। পজিশন সমানতা, অবস্থান সমানতা, ইংরেজিতে আমরা পজিশন সমানতাই বলি। কার্যকরীমূলক সমানতা, যেটাকে ফাংশনাল গ্রুপ সমানতা বলে। মেটামারিজম, টটোমারিজম। আমরা ধাপে ধাপে এই পয়েন্টগুলি আলোচনা করি। হ্যাঁ, এখানে শিকল সমানতা। শিকল সমানতা মানে তোমার আণবিক সংখ্যা দেখেই হবে, শিকল ভিন্ন শিকল হবে। বিশেষ করে এটা হাইড্রোকার্বনের বেশি করে, অন্যান্য ক্ষেত্রেও হয়। হাইড্রোকার্বনটা আমাদের জন্য বেস্ট উদাহরণ। এখানে আমি একটা উদাহরণ উপস্থাপন করছি C5H12। এখানে এটাই বলে দিচ্ছি, আসলে এটাকে আমার সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করা যায়, কিন্তু মোবাইলে ব্যাপারটা একটু কষ্টকর, সেজন্য আমি রেখে দিছি। অর্থাৎ 5টা নিচে হওয়ার কথা, 12 নিচে হওয়ার কথা। এখানে নিচে যাইতে হলে আমার অনেক সময় নষ্ট হচ্ছে, সেজন্য আমি রেখে দিচ্ছি। এটা খুব বেশি অসুবিধা না। আর এটা C5H12 হলো তোমার পেন্টেনের একটা আণবিক সংকেত। এইটা দিয়ে আমি ভিন্ন শিকল বিশিষ্ট তিনটা সংকেত লিখতে পারি। এটা হলো শিকল ছাড়া CH3, CH2, 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 CH3। এটা হলো পেন্টেন, নর্মাল পেন্টেন। আর যদি আমি একদিকে একটা শিকল নিই CH3CH, উপরের দিকে CH3, এটা শিকল শাখা CH2CH3, অর্থাৎ একটা শাখা আছে, একটা মূল লাইন আছে। আর একটা নিই CH3CH3, দুই পাশে, অর্থাৎ মাঝখানে কার্বনের দুই পাশে দুইটা শাখা আছে। তাহলে আমি এইটা দিয়ে প্রমাণ করছি একই আণবিক সংকেত হলো আমি ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট তিনটা সমাণু পাচ্ছি। তিনটার শিকল, দুইটা শিকল আছে, শাখা আছে, একটা শাখা নেই। তাহলে একটার একটা শাখা, একটার দুইটা শাখা, একটা কোনো শাখা নেই। তিনটাই হলো তোমার পেন্টেনের তিনটা সমাণু। এখন আসো তাহলে কার্যকরীমূলক সমানতা। এটা আসলে সরাসরি ইন্টারনেটে দিচ্ছি, ইন্টারনেট থেকে আবার আমাকে ফেরত দিচ্ছে, তো সেই জন্য একটু উল্টাপাল্টা হচ্ছে। তাহলে অবস্থান সমানতা ইংরেজিতে বলে পজিশন আইসোমারিজম। শুধুমাত্র কার্যকরীমূলকের অবস্থানের ভিন্নতার জন্য এই সমানতা হয়, তাই এটাকে আমরা অবস্থান সমানতা বলি। অর্থাৎ এখানে কার্যকরীমূলক একই থাকবে, আণবিক সংকেত একই থাকবে, গঠন প্রায় একই থাকবে, কিন্তু কার্যকরীমূলকের অবস্থানটা উলট পালট করবে। আমি এখানে দুইটা যোগ দেখাচ্ছি। প্রথমে একটা যোগ, এটা হলো প্রোপানল 1, অর্থাৎ CH3CH2CH2OH। ওএইচটা হলো অ্যালকোহলের মূলক। অ্যালকোহলটা 1 নম্বর কার্বনে আছে প্রথমটা, সেই জন্য এটা প্রোপানল 1। 2 নম্বর যোগটা প্রোপানল 2, অর্থাৎ এখানে ওএইচটা 2 নম্বর কার্বনের সাথে আছে। তাহলে এইটা কার্যকরীমূলক একই, আণবিক সংকেত একই, কিন্তু কার্যকরীমূলকের অবস্থান ভিন্ন, সেই জন্য এটাকে আমরা অবস্থান সমানু বলব। 2 নম্বর আরেকটা উদাহরণ আছে, এটা নাইট্রোবেনজিন, নাইট্রোফেনল। প্রথমটা হলো 2 নাইট্রোফেনল, অর্থাৎ 2 নম্বর পজিশনে নাইট্রোমূলক আছে। 2 নম্বর যোগটা হবে 3 নাইট্রোফেনল, 3 নম্বর কার্বন। 4 নম্বরটা হবে 4 নাইট্রোফেনল। তাহলে এদের ভৌত ধর্ম ভিন্ন, কিন্তু রাসায়নিক ধর্ম একই, তারপরে এরা সমান।
আমি একটু তাড়াতাড়ি করতে হবে না, তোমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ডাউনলোড আপলোডের জন্য একটু পয়সা বেশি খরচ হবে, সেই জন্য আমি একটু দ্রুত যাব। এখন আসো তোমার কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতার কার্যকরী অর্থাৎ অবস্থান সমানতার মধ্যে গুলাইয়ে ফেলবে না, ওখানে কার্যকরীমূলক ঠিক থাকবে, এখানে কার্যকরীমূলক ভিন্ন হবে। এখানে আণবিক সংকেত একই হবে কিন্তু কার্যকরীমূলক ভিন্ন হলে তাদেরকে বলবো আমরা কার্যকরীমূলক সমানতা। আমি একটা আণবিক সংকেত লিখছি, হয়তো এটা মিসিং হয়ে গেছে, না হলে আমি যে ছবি এখানে অ্যাটাচ করছি আর নিচে পড়ে গেছে, এটা তা হোক। তারপর তোমাদেরকে বলে দিচ্ছি, এইটা আমরা C2H6O, এটা হলো একটা আণবিক সংকেত বিশেষ, এটা কিন্তু গাঠনিক সংকেত না। এটা দিয়ে আমি কোন যোগ বুঝাবো সেটা নির্ভর করবে এটা আমি গঠন কীভাবে করব। এটাকে যদি আমি CH3CH2OH লিখি তখন হয়ে যাবে অ্যালকোহল। আবার মাঝখানে অক্সিজেন দিয়ে দুই দিকে দুইটা যখন আমি মিথাইল গ্রুপ দিয়ে দিব তখন হয়ে যাবে এটা ইথার। তো সুতরাং এই যোগটা দিয়ে আমি একই সাথে এখানে আছে, হ্যাঁ এখানে আছে ইথানল, ইথার, মিথক্সিমিথান, যেটাকে আমরা ডাইমিথাইল ইথারও বলি, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন জিনিস। মিথানল একটা জিনিস, ইথার অন্য জিনিস, সুতরাং কিন্তু আণবিক সংকেত একই। তো এটা হলো কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সবসময় মাল্টিপল চয়েসের জন্য খুব ইম্পর্টেন্ট, কার্যকরীমূলক অবশ্যই ভিন্ন হবে। আর এখানে কতগুলি বৈশিষ্ট্য দিছে, যেমন তোমার মিথানলের বৈশিষ্ট্য দিছে তরল পদার্থ, উচ্চ স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। আর এটা হলো গ্যাসীয় পদার্থ, ও স্ফুটনাঙ্ক -25 ডিগ্রি। দেখো কত আকাশ পাতাল পার্থক্য, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। তো অনুরূপভাবে আরেকটা যোগ দিছে, এটা C3H6O দিয়ে আমি এটা দিয়েও দুইটা সমাণু লিখতে পারি, একটা অ্যালডিহাইড প্রোপানেল আর একটা প্রোপানন। একটা স্ফুটনাঙ্ক 49 ডিগ্রি সেলসিয়াস আর একটা তোমার 56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি দাফে দাফে যাই। এখন আসো, এটা হবে তোমার টটোমারিজম। টটোমারিটা কি 2 নম্বর প্রশ্ন আসছিল, এটা 18 কি 19 সালে আসছিল। তো টটোমারিজম হলো, এটাও একটা সমানতা। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো কার্যকরীমূলক একটাই, এটা কিন্তু কতক্ষণ এদিকে যাবে কতক্ষণ এদিকে। এটা মূলত কার্বনিলের, অর্থাৎ কার্বনের সাথে কার্বনিল যৌগের মধ্যে এটা বেশি করে। অর্থাৎ কার্বনিল যৌগের যদি আলফা কার্বনের হাইড্রোজেন থাকে, তাহলে আলফা কার্বন কি কার্বনিল মূলকের নিকট, অর্থাৎ ফার্স্টে কার্বনেরটাই হলো আলফা কার্বন। এর সাথে যদি হাইড্রোজেন থাকে, সে হাইড্রোজেন কী করে একটা সক্রিয় হয়ে যায়, তখন ওই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে অক্সিজেন টেনে নিজের দিকে নিয়ে আসে, আবার নিয়ে বেশি করে রাখতে পারে না, আবার ছেড়ে দেয়। অর্থাৎ একই সাথে কার্বনিল মূলক হাইড্রোক্সিল মূলক দুইটাই মূলক থাকে। তুমি এখানে আমি একটা প্রোপানন দেখাচ্ছি, প্রোপানন CH3COCH3, অর্থাৎ একটা কার্বনের একটা হাইড্রোজেন, আলফা কার্বনের একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে চলে আসছে, চলে আসে এটা প্রোপিন 2 কিন্তু এটা স্থায়ী না, আবার ছেড়ে দেয়, আবার ছেড়ে দেয়। এইভাবে ক্রমান্বয়ে দুই দিকেই থাকে, কিছুক্ষণ কার্বনিল কিছুক্ষণ হাইড্রোক্সিল মূলক থাকে। সেই জন্য একই সাথে থেকে সাম্যাবস্থায় বিরাজ করে বলে এই প্রক্রিয়াটাকে বলে টটোমারিজম। ব্যাপারটা মনে রাখবে, কারণ কুমিল্লা চিটাং বোর্ডে একবার প্রশ্ন আসবে, এটা বারবার আসতে শুরু করে, তাহলে তোমাদের এটা মাথায় রাখবে। টটোমারিজম আরেকটা উদাহরণ দিছে, এখানেও তোমার কিটু অ্যাসিটিক অ্যাসিড আর একটা অ্যানোল অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ এখানে ব্যবহার কিছু না, কার্বন কী করে তার পার্শ্ববর্তী আলফা কার্বন থেকে ওই কার্বনিল মূলকের অক্সিজেনটা পার্শ্ববর্তী কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে অ্যালকোহল হয়ে যায়, আবার একে ছেড়ে দেয়। তো এখানে এরকম ঘটনা যখনই থাকবে তখন এই ব্যাপারটা ঘটবে। এখন আসো, একটু ওয়েট করতে হচ্ছে, যেহেতু এখন ইন্টারনেটের গতিও কম, ডাউনলোড হতে সময় লাগতেছে। এইটা হবে তোমার সম্ভবত টটোমারিজম, চিত্রটা আসতে একটু দেরি হচ্ছে। এটা তোমার মেটামারিজমের মধ্যে আণবিক সংকেত একই, কাটনি কার্যকরী মূলকে একই, কিন্তু কার্যকরী মূলকের দুই দিকে তোমার এটা, যেহেতু আমি স্লাইডটা মিস হয়ে গেল, কার্যকরী মূলকের দুই দিকে দুইটা ভিন্ন অ্যালকাইল গ্রুপ থাকে। যেমন তোমার অক্সিজেন, ইথারের দুই পাশে দুইটা মিথাইল থাকতে পারে,
অথবা মনে করো আমি ডাইথাইল ইথক্সি ইথার, আবার দেখা যাচ্ছে মিথক্সি প্রোফেন। তো কার্যকরী মূলকের দুই পাশে যদি ভিন্ন অ্যালকাইল গ্রুপ থাকে তখন তাকে বলবো আমরা টটোমারিজম। এখন আসে স্টেরিওআইসোমারিজম। স্টেরিওআইসোমারিজম কি, এটা নিয়ে আমাদের ডিটেল এখান থেকেই পণ্য মূলত আসে এবং এটা উদ্দীপক থেকেই পণ্যটা আসে। আমাদের আগে বুঝতে হবে স্টেরিওআইসোমারিজম কি। স্টেরিও শব্দের অর্থ কি? স্টেরিও শব্দের অর্থ হলো তোমার ত্রিমাত্রিক স্থান। আসলে আমাদের বিজ্ঞানে অনেক কিছু অবদান গ্রিক, মিশরীয় অবদানও আছে, গ্রিকের অবদানও আছে। আমাদের যে সংকেতগুলি বিভিন্ন এগুলো গ্রিক থেকে তার করা। তাহলে স্টেরিও শব্দটাও গ্রিক, এর অর্থ হলো ত্রিমাত্রিক স্থান। এই সমানতা যৌগের অনুস্থিত বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্যের জন্য সৃষ্টি হয়। আর যেসব যৌগে একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত থাকবে কিন্তু পরমাণু মূলকের ত্রিমাত্রিক বিন্যাসের অবস্থান ভিন্ন হবে, তখন তাদেরকে এবং তাদের মধ্যে ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয়, সেই সকল যৌগকে আমরা স্টেরিও সমানতা বলি। স্টেরিও সমানতাকে আমরা তিন ভাগে ভাগ করছি। আগে পড়ছো মনে হয় তোমরা শুধু দুই ভাগে, একটা জিওমেট্রিক সমানুতা, সিস্টার সমানতা, একটা আলোক সমানতা অপটিক্যাল আইসোমারিজম, আর একটা কনফরমেশন সমানতা। আমরা ধাপে ধাপে এই জিনিসগুলি একটু পড়তে চেষ্টা করি। জিওমেট্রিক সমানতা। জিওমেট্রিক সমানতা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। আগে এখানে সত্যটা আমি পরে বলছি। দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ, দ্বিবন্ধনের বাকি বন্ধন দুইটার মধ্যে দুইটা ভিন্নমূলক গ্রুপ যুক্ত হবে, কিন্তু এই দুই কার্বনের মধ্যে যেহেতু দুইটা বন্ধন থাকবে, এই দুইটা বন্ধন থাকার কারণে এদের মধ্যে মুক্ত ঘূর্ণন সম্ভব নয়, ফ্রি রোটেশন সম্ভব নয়। আমি যখন ক্লাসে মজা করে বলি, মজা করি না, এটাকে ফ্রুটফুলি বলি, যে তাদেরকে দুইটা আলু আনতে বলি, তার মধ্যে একটা লাঠি দিই, একটা লাঠি দিলে আলু 2 কেজি ঘুরাইতে পারে, কোনো ডিস্টার্ব হয় না। এখন দুইটা আলুর মধ্যে যদি 2 টাকা লাঠি ঘুরাই, আমি যদি ঘুরাইতে যাই হয় লাঠি ভেঙে যাবে, নয় আলু ছিঁড়ে যাবে। ব্যাপারটা ঠিক এইরকমই। কার্বনের পাশে যখন দুইটা বন্ধন থাকবে, এরা ফ্রি রোটেশন হবে না, ফলে যে দিকের মূলকগুলি যেভাবে আছে সেভাবে থাকবে। এইভাবে আমরা দুইটা ভিন্ন কনফিগারেশন পেতে পারি। ভিন্ন কনফিগারেশনগুলি, কনফিগারেশনের শব্দটা এখানে দিচ্ছে, যৌগের মধ্যে বিভিন্ন পরমাণু ও গ্রুপের একটি নির্দিষ্ট বিন্যাসকে কনফিগারেশন বলে। আর জ্যামিতিক দ্বিপ্রতিস্থাপিত অ্যালকিন চাকরিকে এই কনফিগারেশন দেখা দেয়। অর্থাৎ দ্বিবন্ধনের একই পাশে একই ধরনের মূলক থাকবে, অথবা বিপরীত দিকে একই ধরনের মূলক থাকবে। তো দ্বিবন্ধনের একই পাশে একই দিকে মূলক থাকলে একটা কনফিগারেশন হবে, যেটাকে আমরা সিস সমাণু বলি। আর দ্বিবন্ধনের উভয় পাশে যদি একই ধরনের দুইটা ভিন্ন মূলক থাকে, তখন তাকে আমরা বলি ট্রান্স সমাণু। এইটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের একটু বুঝতে হবে। দ্বিবন্ধ প্রথমে আমি সত্যগুলি পরে দিচ্ছি। হ্যাঁ, এখানে লেখা আছে সি সি ডবল বন্ধন, সি ডবল বন্ধন সি। একই পাশে দুইটা একই জাতীয় গ্রুপ, একই পাশে বলে মানে একটা কার্বন উভয় পাশের কার্বন, মানে উপরের দিকে বা নিচের দিকে। কার্বনে একটা কার্বন একই পাশে না, 2 কার্বনের একই পাশে, হয় উপরের দিকে নয় নিচের দিকে, তখন হবে একই পাশে। আর বিপরীত পাশে মানে এক কার্বনের উপরের দিকে হলো, আরেক কার্বনের নিচের দিকে। তাহলে 2 কার্বনের একই দিকে একই ধরনের দুইটা মূলক বা গ্রুপ থাকতে পারে, আবার 2 কার্বনের একটার অপোজিট আর একটা একই ধরনের বা মূলক থাকতে পারে। এই দুইটা ভিন্ন কনফিগারেশনে হলো জ্যামিতিক সমানতা। একই ধরনের মূলক বা গ্রুপ যদি একই দিকে থাকে, তখন তাদেরকে বলি আমি সিস সমানতা। আর যদি একই ধরনের গ্রুপ বিপরীত দিকে থাকে, তখন তাকে বলি আমরা ট্রান্স সমানতা। এখানে একটা উদাহরণ আমরা উপস্থাপন করলাম। দুইটাই হলো বিউটিন 2, বিউটুইন। এটা আসলে বিউটিন না, এটা দিছে ক্লোরোপ্রোফিন, দিছে 1 ক্লোরোপ্রোফিন। যেভাবে দিক এখানে একই ধরনের গ্রুপ বা পরমাণু হলো হাইড্রোজেন। এখন এইটার জ্যামিতিক সমানতা ডিপেন্ড করবে হাইড্রোজেন পরমাণুর বিন্যাসের উপরে। তাহলে প্রথম যৌগে আমি এখানে দেখাচ্ছি, তীর দিয়ে দেখাচ্ছি তোমাদের, এই যৌগের মধ্যে হাইড্রোজেন পরমাণু দুইটা নিচের দিকে, অর্থাৎ একই দিকে, সেই জন্য এটা সিস। আমি সাধারণ নামকরণ করার জন্য এটা হবে সিস 1 ক্লোরোবেনজিন, ক্লোরোপ্রোফিন। কিন্তু যখন আমি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে দেখাবো, এভাবে এখানে যেভাবে স্ট্রাকচার নিচে এভাবে যদি দেখায়,
তখন আমাকে বলতে হবে সিস 1 ক্লোরোপ্রোপিন। দ্বিতীয় দুইটা দেখো একই ধরনের হাইড্রোজেন পরমাণু এখানে নিচে আর এদিকে উপরে। তো নিচে উপরে অর্থাৎ কোণাগুণি থাকার কারণে এটা ট্রান্স মানে বিপরীত, সেই জন্য এটা হয়ে গেছে ট্রান্স 1 ক্লোরোপ্রোপিন। অনুরূপভাবে আর একটা নিচে দেখানো গেছে। এখানে ব্যাপার হলো একই ধরনের, এখন একই সাইটটার মধ্যে সাইটটাই ভিন্ন, তবে এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে। ইন্টারেস্টিং বিষয়টা হলো তোমার এখানে ব্রোমিন ক্লোরিন দুইটা একই শ্রেণীর, অর্থাৎ হ্যালোজেন গ্রুপ, অর্থাৎ একই ধরনের যৌগগুলি মৌলগুলো একই দিকে, কিন্তু একই ধরনের একই রকম না, মানে একই গ্রুপের একই কার্যকরী মূলক, অর্থাৎ একই ধরনের কর্মক্ষম সম্পন্ন মূল ব্রোমিন এবং ক্লোরিন একই ভাষা আছে বলে এটাকে বলবো আমরা Z1 ব্রোমো 2 ক্লোরোপ্রোপিন। আর এখানে ভিন্ন দিকে আছে, এটাকে বলে E1 ব্রোমো 2 ক্লোরোপ্রোপিন। জেড কি E2 কি, এটা নতুন কনসেপ্ট, তোমাদের পড়ানো হয় নাই ক্লাসে, কিন্তু আমি চিন্তা করছি এই জিনিসটাও তোমাদের মনে রাখতে হবে। এই ধরনের যৌগ মাঝে মধ্যে দিয়ে দিতে পারে, আর না দিলেও জিনিসটা জানা থাকলে কোনো অসুবিধা নাই। তা আমি জেড এবং ই এটার তাৎপর্য এখানে তুলে ধরলাম। জেড অ্যান্ড ই জার্মান ভাষা হতে আগত। জেড হলো জোসামেন, যার অর্থ হলো একত্রে, অর্থাৎ দ্বিবন্ধন সদৃশ গ্রুপ, একই রকম না, একই সাদৃশ্য সম্পন্ন, অর্থাৎ ক্লোরিন ব্রোমিন সব হ্যালোজেনের অবস্থান দুইটা নির্দেশ করে। তাহলে প্রথমটা হলো একই ধরনের সদৃশ গ্রুপের মৌলগুলো একই দিকে আছে। ই হলো এনগ্যাসগেন, এটা জার্মান ভাষা কি বলো, আমরা ইংরেজিতে এইভাবে বলবো, যা হলো অ্যান্টি বা দ্বিবন্ধনের বিপরীত সদৃশ গ্রুপ। তাহলে আমরা জেড বুঝলাম। আগে তোমার সিজ বললাম একই ধরনের মূলক বা পরমাণু, আর ট্রান্স বললাম একই ধরনের বিপরীত দিকে। আর এখানে জেড বলতে একই ধরনের না, সদৃশ্য, অর্থাৎ ধর্ম একই, মৌল ভিন্ন হতে পারে। সেই ক্ষেত্রেও আমরা এক ধরনের সমাণু পাই, এটাও জ্যামিতিক সমাণু। এখন সমানুতা শুধু কি তোমার দ্বিবন্ধন বলছিলাম চাকরিক যৌগ সমানু হয়, কারণ তুমি যদি তিনটা আলু নিয়ে তিনটা লাঠি দিয়ে একটা ত্রিভুজ বানাও, তাহলে এখানেও আলুগুলি তুমি মুক্ত গুণন করতে পারবে না, কারণ আলুগুলি দুই দিক থেকে দুইটা লাঠি ঢুকাবে, এটা ভেঙে যাবে। তাহলে এখানেও দুইটা ভিন্ন কনফিগারেশন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে আমি দুইটা যোগ, প্রথমে উপরের দিকে একটা যোগ দেখাইছিলাম, এটা হলো আসলে তোমার সাইক্লোপ্রোপেনের একটা জাতক তো আগের ক্লাসে আমি উল্লেখ করেছিলাম। সাইক্লোপ্রোপেন বেজ, এদিকে দুইটা তোমার শাখা আছে, সেই জন্য এটাকে বলবো 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। কিন্তু এটা আমি জেনারেলি বললে হবে, যখন আমি স্ট্রাকচারালি লিখলাম, মিথাইল গ্রুপগুলি উপরের দিকে দিলাম, হাইড্রোজেনগুলি নিচের দিকে দিলাম, তাহলে একই ধরনের মূলকগুলি একই দিকে আছে। তাহলে একই ধরনের মূলকগুলি একই দিকে থাকার কারণে এরও সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। দ্বিতীয় যৌগের মধ্যে একই ধরনের গ্রুপ দুইটা, মিথাইল এইথাইল গ্রুপ দুইটা ভিন্ন দিকে আছে, ভিন্ন দিকে দেখার কারণে এটা 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন ঠিকই হবে, কিন্তু যেহেতু এরা বিপরীত দিকে আছে সেই জন্য ট্রান্স। এখানে একটা নোট লেখা আছে পাশে, সিস ট্রান্স সমানুর ভৌত ধর্ম ভিন্ন কিন্তু রাসায়নিক ধর্ম একই। তো পরবর্তী হলে 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এটা কিন্তু বেনজিন না, তোমরা ভুল করে পড়বে না, এখানে কোনো দ্বিবন্ধন নেই। তাহলে সাইক্লোহেক্সেনের পাশাপাশি দুইটা কার্বনের মধ্যে দুইটা একই ধরনের গ্রুপ আছে। তাহলে প্রথমটা একই ধরনের গ্রুপগুলি একই দিকে একই সমতলে, সেই জন্য এটা সিস। দ্বিতীয় দুইটার মধ্যে বিপরীত সমতলে, সেই জন্য এটা ট্রান্স। তাহলে আশা করি তোমরা এখন সিস ট্রান্সটা ভালো করে বুঝবা। আমি আবার বলি, তোমাদের জন্য ইন্টারেস্টিং বিষয় হলো তুমি এই ভিডিওটা পেয়ে যাবে, আমি এই ফাইলটাও তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন আমার কথা বুঝতে না পারলে ওখানে বারবার বুঝবে, আরও সুযোগ আছে, তোমরা যদি আমার কাছে মন্তব্য লিখে পাঠাও।
এখন আমরা যেটা করবো আলোক সমানতা। আলোক সমানতা নিয়ে আমি মজা করে ক্লাসে বলি, তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তখন তুমি তোমাকে দেখতে পাবা। এখন সব কিছু তোমার মতোই, চেহারাও তোমার মতো, কাঠামোও তোমার মতো, কিন্তু এখানে একটা পার্থক্য থাকে। এখন আমাদের এই পার্থক্য থাকা কোনো কারণে যদি আয়নার ভিতরে মানুষটা তোমার পাশে এসে দাঁড়ায়, তখন সে হবে তোমার সমান, অর্থাৎ তোমার সাথে সব মিল আছে, কিন্তু মিল নেই কি তোমার বাম এর ডান। অর্থাৎ তুমি যদি বাম হাতি ও ডান হাতি, অর্থাৎ এখানে ব্যাপারটা সেই রকম, একই কাটনিক সংকেত, একই আণবিক সংকেত, কিন্তু যদি তোমার আর আমরা পরবর্তী এখানে যদি মিরর ইমেজ অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব হয়, দুইটা যোগ পরস্পরের সাথে দর্পণ প্রতিবিম্ব হয়, তখন তাদেরকে বলবো আলোক সমাণু, আলোক সক্রিয় যোগ। তো আলোক সক্রিয় যোগ করার আগে তোমার আলোক সক্রিয় একটা বিশাল ব্যাপার, তোমাদের এত কিছু আসে না, সেই জন্য আমাদের এত বেশি বিস্তারে যাইতে হবে না, আমাদের মৌলিক জিনিসগুলি জানতে হবে। আলোক সক্রিয় যোগ কোনগুলা ওই বলছিলাম, আণবিক সঙ্গে কাটনিক সঙ্গে একই, কিন্তু যদি ভিন্ন কাঠামো হয়। আমি পরবর্তী হলে যাই, এটা একটু দেখো। বেশ কিছু যোগ দেখা যায়, তোমরা এটা আমি ভিডিওটা পরে দেখবা, আমি এখানে বলে দিচ্ছি। বেশ কিছু যোগ দেখা যায় যাদের আণবিক গাঠনিক সংকেত একই, কিন্তু দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশনের ভিন্ন সমাণু সম্ভব। এইসব সমাণুর ক্ষেত্রে যৌগের ভৌত রাসায়নিক ধর্ম একই থাকে, তবে আলোক সক্রিয়তা ভিন্ন হয়। এরা এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে, ফলে এরা দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে। এই সমাণুকে আমরা আলোক সক্রিয়তার উপর ভিত্তি করে পৃথক করতে পারি, সেজন্য তাদেরকে বলবো আলোক সমাণু। এখানে আমি ল্যাকটিক অ্যাসিডের একটা উদাহরণ দিছি। এখানে তোমাদের আর কতগুলি এক সমতলীয় আলোকই, এক সমতলীয় আমরা যে আলো একটা লাইট জ্বালাই সেটা কিন্তু ত্রিমাত্রিক আলো পাই। এক সমতলীয় আলো পেতে হলে তোমাদেরকে একটা নিকল প্রিজম, দুইটা প্রিজমকে এক জায়গায় করে তার মধ্যে আলো চালাতে হবে, তখন আলোক রেখাগুলি সবগুলো একই দিকে যাবে, একই রেখা বরাবর যাবে, তখন তাকে বলবো আমরা এক সমতলীয় আলো। আবার এক বর্ণী আলো, এক বর্ণী আলো মানে সোডিয়াম লাইট থেকে যে আলোটা পাই ওটাই এক বর্ণী আলো। আবার সাদা লাইটটা কিন্তু যৌগিক, এটা দিয়ে করতে হবে না। আর এখানে ল্যাকটিক অ্যাসিডের আমরা দুইটা সমাণু দেখাচ্ছি, একটা ডি ল্যাকটিক অ্যাসিড, একটা এন ল্যাকটিক অ্যাসিড। ডি কেন এল কেন আমরা সেটা পরে আসতেছি। এর ফাঁকে আমরা বলে দিচ্ছি এখানে কতগুলি কনসেপ্ট তোমাকে মনে রাখতে হবে। মেইন কনসেপ্টটা হলো কাইরাল কার্বন, এটা একটা তোমার কাল্পনিক দুধের কাইরাল কার্বন। কাইরাল কার্বনটা আমি স্লাইড আসার আগে বলে দিই, না আসলেও কোনো অসুবিধা নাই। কাইরাল কার্বন হলো একটা কার্বন, মানে একক বন্ধন বিশিষ্ট কার্বন, যার 4টা বন্ধন 4টা ভিন্ন মূলক বা পরমাণু যুক্ত থাকে। তো ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে এখানে যদি আমি বর হিসেবে ধরি, তাহলে বাড়ি থেকে হালকা এটা বাম দিকেও হতে পারে, বাড়ি থেকে হালকা এটা ডান দিকেও হতে পারে। হ্যাঁ, এখানে আমি তোমাদের দেখাতে চেষ্টা করছি কাইরাল কার্বন। যৌগের অণুতে অপ্রতিসম কার্বন, কাইরাল কার্বনকে আর একটা অপ্রতিসম পরমাণু উপস্থিত থাকলে অণুতে আলোক সক্রিয় হয়। যেন জৈব যৌগের অণুর ক্ষেত্রে কোনো অণুতে কার্বন পরমাণু 4টি পরস্পর ভিন্ন একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকলে ওই কার্বনকে আমরা কাইরাল বা অপ্রতিসম কার্বন বলবো। এখানে একটা দেখাইছি সি এ বি ডি, আমি সি লিখি না এই জন্য, যেহেতু কার্বনও সি, এখানে এ বি ডি এগুলো রূপক করতে, অর্থাৎ কোনোটা সমান না। আমি পরের লাইনে দেখাইছি এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু ডি নট ইকুয়াল টু, অর্থাৎ 4টা ভিন্ন প্রজাতির মূলক যখন এই কার্বনের সাথে যুক্ত থাকবে তখন কার্বনকে বলবো আমরা কাইরাল কার্বন। আমি এখানে 3টা উদাহরণ দেখাতে চেষ্টা করেছি। প্রথমটা দেখো, কার্বনের সাথে একটা কার্বক্সিলেট, একটা অ্যামিন গ্রুপ, একটা মিথাইল গ্রুপ, একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। আর দ্বিতীয়টার সাথেও একটা ওএইচ, একটা কার্বক্সিলেট, একটা মিথাইল গ্রুপ, একটা হাইড্রোজেন যুক্ত আছে। তৃতীয়টাও দেখো,
একটা CH2 অ্যালডিহাইড, একটা হাইড্রোক্সিল মূলক, একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে যেহেতু প্রত্যেকটা কার্বনের মধ্যে 4টা ভিন্ন গ্রুপ বা পরমাণু যুক্ত আছে, সেজন্য আমরা এই 3টা যৌগকে প্রত্যেককে আমরা কাইরাল কার্বন বলবো। তাহলে এখন তোমাদের ক্লিয়ার হয়েছে এই কাইরাল কার্বন কি? হ্যাঁ, কাইরাল কার্বন হলো যে কার্বনের 4টা বন্ধন, 4টা মূলক ভিন্ন গ্রুপের মূলক বা পরমাণু দ্বারা যুক্ত হবে, তখন তাকে আমরা কাইরাল কার্বন বলি। এই কাইরাল কার্বনের মধ্যে এখানে জিনিসটা দেখাই নাই, আমরা পরবর্তী স্লাইডে পাই কিনা দেখি, না হইলেও আমি জিনিসটা তোমাদেরকে নিচ থেকে বলে দেব। আর তোমাদের যেহেতু বই সামনে আছে, হ্যাঁ আসুক, এটা আস্তে আস্তে আমি বলি। তাহলে কাইরাল কার্বন, অপতিসম কার্বন বা কাইরাল কার্বন, এটার একটা কেন্দ্র থাকবে, উভয় সমাণুর কনফিগার পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে, অর্থাৎ এখানে 2টা সমাণু সৃষ্টি হতে পারে। অর্থাৎ কনফিগারেশনটা বাম থেকে ডানে সাজায়, ডান থেকে বামে। A B C D যদি A গ্রেটার দেন B গ্রেটার দেন C গ্রেটার দেন E হয়, তাহলে A থেকে আমি ডানের দিকে B C D E এভাবে লিখতে পারি, আবার বামের দিকেও লিখতে পারি। যখন ডানের দিকে লিখবো তখন একটা কনফিগারেশন হবে, আর বামের দিকে লিখলে আরেকটা কনফিগারেশন হবে। তাহলে উভয় সমাণুর কনফিগারেশন পরস্পরের অসমাবিত হবে। এটার বেস্ট উদাহরণ হলো, তোমরা একটা হাতের উপর হাত দাও, হাত যদি উল্টো দিক থেকে একটার সাথে একটা মিলে যাবে, কিন্তু যদি একই দিক থেকে দাও কোনোটার সাথে কোনোটা মিলবে না। কোনোটার সাথে কোনোটা না মিলাই হলো অসমপতিত। আর বিপরীত দিক থেকে হলে একটাকে যখন আয়নার সামনে ধরবা তখন আরেকটার সাথে মিলে যাবে। আর একই সময় তো আলুর তলকে ডানে বামে ঘুরিয়ে থাকে, অর্থাৎ এটা যদি ওই কনফিগারেশন অনুসারে তুমি সজ্জা অনুসারে কাইরাল কার্বনের সাথে গ্রুপগুলি যেভাবে যুক্ত থাকে, বাড়ি থেকে হালকার দিকে, সাধারণত আমরা সেইভাবে পড়ে আসছি, অনেক বইতে আবার হালকা থেকে বাড়ির দিকে দিছে, আসলে অ্যাকচুয়াল হবে বাড়ি থেকে হালকার দিকে ঘুরে। তাহলে এটা বাম থেকে ডানে যদি বাড়ি থেকে হালকা হয় তাহলে ডানা বাতে ঘুরবে, আবার ডান থেকে বামের দিকে যদি বাড়ি থেকে হালকার দিকে যায় তাহলে বামা বাতে ঘুরবে। তাহলে ডানা বাতে ঘুরে যে যোগ উৎপন্ন করবে তাদেরকে বলবো আমরা ডি, ডেইবু, জার্মান ভাষা ডেই, আর বামে বাতে এটা লেবু, এল। তাহলে এটা ওখানে আমরা বলছি সিস্টাস, এখানে পড়তে হবে ডি এবং এল। আচ্ছা যাক, আমরা পরের অংশ যাই। এখানে আমরা ডি এবং এল নিয়ে, এখানে তোমার এটা যেহেতু রোটেশন হচ্ছে, ভিন্ন রোটেশনের পরিপ্রেক্ষিতে ঘুরতেছে কিনা। এখন ডানাবাত্য বামাবাত্য ঘূর্ণন কি? আলোক সক্রিয় জোট যদি এক সমতলীয় তার গতিপথ ডান দিকে ঘুরিয়ে দেয় তাকে ডানাবাত্য ঘূর্ণন বলে। এই জাতীয় যৌগের নামের পূর্বে ডি বসাইতে হয় এবং ঘূর্ণনের মানকে প্লাস কোণ দিয়ে দেখাইতে হবে। বাম থেকে ডানে ঘুরে যে কোণ উৎপন্ন হবে সেটাকে তুমি প্লাস কোণ দিয়ে দেখাবে। আর যেমন গ্লুকোজ এক সমতলীয় আলোক ডান দিকে ঘুরিয়ে যায় এবং ঘূর্ণনের মান প্লাস 53.3 ডিগ্রি। আমি ডিগ্রিটা বাংলায় বানান লেখছি, এত ডিগ্রি ডান দিকে ঘুরে। আর ইলেকট্রিক অ্যাসিড সমতলীয় আলোকে ডান দিকে ঘুরিয়ে দেয় এবং ঘূর্ণনের মান হয়, তা আরেকটা যোগ আমরা ওই ইলেকট্রিক অ্যাসিড আগে যেটা দেখাইছিলাম বেশি ঘুরে না, এটা 2.24 ডিগ্রি ঘুরে, এটা হলো ডি, ডাইবো। আর আলোক সক্রিয় যোগ যদি এক সমতলীয় আলোর তার গতিপথ বাম দিকে ঘুরিয়ে দেয় তবে তাদেরকে বলে বামাবত ঘূর্ণন যোগ বলবো। এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করবো, ছোট হাতের এল অবশ্য। ঘূর্ণন মানের পূর্বে মাইনাস চিহ্নটা বসাইতে হবে, না হলে তুমি হোন্ডা ডি হোন্ডা এল সেটা বুঝবে না। আর ইলেকট্রিক অ্যাসিডের এটা, অর্থাৎ এখানে আর একটা জিনিস, কোন বামে যেটা ঘুরবে আলোক সক্রিয় যোগগুলি ডানো একে কোণের মানের কোনো বেশম হবে না, সেই একটা জিনিস মনে রাখবে। এখানে আমি এটা তোমার বামে পাতে ডানে পাতে কীভাবে ঘুরে একটা চিত্র দেখাইলাম। ল্যাকটিক অ্যাসিড ওইটা এখানে তোমার হাইড্রো, এখানে দেখাইতেছে চিত্রগুলি সঠিক আসে না। এখানে ওয়েজ যাবে যে কার্বক্সিলিক অ্যাসিড, ওয়েজ কার্বক্সিলিক অ্যাসিড আমি দেখাই দিই। এই ওয়েজ এরপর এটা যাবে, এটার পরে এটা যাবে, এটা আসলে বলে ওয়েজ, এটা
এই জায়গায় এখানে বইতে যেভাবে দেখাইছে এটা কার্বক্সিলেট ওএস আর CH3 কিন্তু আসলে ওটা হলো বাড়ি, তারপরে কার্বক্সিলেট, তারপরে এইচ। আবার এইদিকে এটা ঘুরতেছে ডান দিকে, এটা বাম দিকে ঘুরতেছে, এটা ডান দিকে ঘুরতেছে। তাহলে ডানাবাত্তে ঘুরে বামাবাত্তে ঘুরলে তখন তাকে ডানাবাত্তে ঘুরলে আমরা ডি, বামাবাত্তে ঘুরলে তাকে বলবো এল। তাহলে প্রথমটা ডিইলেকট্রিক অ্যাসিড, এটা গুণন কোণ 2.24 ডিগ্রি, আর দ্বিতীয়টা হলো বামাবাত্তে ঘুরে, সেই জন্য এটা ইলেকট্রিক অ্যাসিড, এটার গুণনের মান হলো -24 ডিগ্রি, 2.24 ডিগ্রি। আর ফোলালিনরও নাহলে এটা তোমরা ফিজিক্সে পড়ে থাকো, আমার কেমিস্ট্রিতে না খুব বেশি দরকার নেই। তোমরা ফিজিক্সে যদি পোলারিমিটার আছে ওখানে তোমাদের জানা থাকলে জানা নিবে। আমার হয়তো এইটুকু জানলেই হবে, এটা অর্গানিক কেমিস্ট্রি। এটা কিন্তু আমি আর বলে দিচ্ছি, তোমাদের আলোক সমানুতা একটা বিশাল বই, আমরা প্রায় 1600 পৃষ্ঠার একটা বই পড়ছিলাম, মরিসন অ্যান্ড বয়েড, এস্ট্রি কেমিস্ট্রির উপরে। তো তোমাদের এত কিছু দরকার নেই, তোমাদের শুধু বেসিকগুলি জানলে হবে। এখানে আর কতগুলি জিনিস দিছিলাম। T°C তাপমাত্রায় আমরা এটা একটা সমীকরণ লিখতে চেষ্টা করেছি। T°C তাপমাত্রায় আমি একটু ওখানে যাই। T°C তাপমাত্রায় T°C তাপমাত্রায় কোনো আলোক সক্রিয় যোগ সিগনমাত্রা দ্রবণে 1 ডেসিমিটার দূরত্বের এক বন্দি সোডিয়াম আলুর প্রতিসরণকালে ওই আলুর সক্রিয় যোগ কর্তৃক এক সমতুল্য আলোতলের ঘূর্ণনের পরিমাণ আলফা অর্থাৎ 1 হয়। তখন আলোক সক্রিয় যোগকে আমরা গ্রিক বর্ণ, এখানে আসলে আমার মোবাইলে আলফাটা ছিল না, সেই জন্য আমি বাংলায় লিখে দিছি, কিন্তু চিত্রটিকেও দেখাইছি। এখানে এই জিনিসগুলো আমি ডিলিট করতে পারি না, তোমাদের এখান থেকেই করতে হবে। নিচের অংশ যাচ্ছি আমি, এখানে আলফা কোণ, এই তো গুণন কোণ, এই জায়গা থেকে তোমাদের করতে হবে। এখানে আলফা কোণের এটা আপেক্ষিক আবর্তন, উপরে মোট আবর্তন, এটা ডেসিলিটারে দৈর্ঘ্য আর ঘনমাত্রা, অর্থাৎ আপেক্ষিক কোণ হলো পরিলক্ষিত আবর্তন ডিভাইড বাই দ্রবণটির দৈর্ঘ্য, মানে তুমি দ্রবণের মধ্যে কতটুকু আলো প্রবেশ করছে, কত ডেসিমিটার সেটা, আর যে দ্রবণের ভিতরে আলো প্রবেশ করছে তার ঘনমাত্রা। তাহলে এখানে আমরা ওই যখন গ্লুকোজ নিয়ে পরীক্ষাটা করবো তখন আবর্তন গুণ ডিইলেকট্রিক অ্যাসিডের জন্য হয়ে যাব 52.3 ডিগ্রি, আর যদি এটা ইলেকট্রিক হয় তখন তার জন্য পাবো -52.3 ডিগ্রি। এই হলো তোমার মোটামুটি আপেক্ষিক ঘূর্ণন। আর এটা একটু মনে রাখলে হবে। আমি দর্পণ প্রতিবিম্বের মডেল তোমাদের সাথে যেটা আলোচনা করছিলাম, তুমি নিজের ছবি আয়নার মধ্যে দেখো, সেটাও একটা দর্পণ প্রতিবিম্ব। আর এখানে হয়েছে মডেল দেখাইতে চেষ্টা করছি, তোমার হাতও একটা দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ 2 হাত আছে, বাম হাত ডান হাত, বাম হাত হলো ডান হাতের আলোক সমান। আর এখানে আর একটা চিত্র ডাইরেক্ট দেখাইছিলাম, 2টা ভিন্ন পরমাণু দ্বারা যুক্ত আছে। যা হোক যতটুকু আসছে এটা। এই সময় ওয়াইফাইয়ের চালান, ঠিক আছে, ওয়াইফাইয়ের ইন্টারনেট গতি একটু কম, সেই জন্য এরকম হচ্ছে। যাক, আমাদের যতটুকু দেখার আমরা দেখছি। হ্যাঁ, জৈব অণু, এখানে আমি জৈব অণু যেটা দেখাইছি দেখো, এটা কাইরাল কার্বন, এখানে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ। এটা যেমন আয়নার সামনে রেখেছি, এটার বাম, এটার ডান, এটার প্রতিবিম্ব এটা, এটার প্রতিবিম্ব এটা, এটার প্রতিবিম্ব এটা, এটার প্রতিবিম্ব। এটা যদি প্রতিবিম্ব না হয়ে ডাইরেক্ট যোগ হয় তখন এটা হয়ে যাবে তোমার আলোক সমান, অর্থাৎ আলোক সক্রিয় যোগ। এই তো আমি বাম হাতকে যখন আয়নার সামনে বলছি তখন ডান হাতের মতো হয়ে গেছে, তো বাম হাত ডান হাতের আলোক সমান। আচ্ছা, এনানসিউমার হলো তোমার আলোক সক্রিয় এক জোড়া যোগ। যেমন আমরা ডিইলেকট্রিক অ্যাসিড, ইলেকট্রিক অ্যাসিড, 2টা অণুকে একসাথে দুইটা অণু মনে রাখবে, এখানে 2টা অণুকে একসাথে এনানসিউমার বলে।
আর রেসিমিক মিশ্রণ হলো এনানসিউমারের সমমোলার মিশ্রণ। এর অর্থ হলো দুইটা না। আমি যদি ডিইলেকট্রিক অ্যাসিড 1 লিটার 1 মোলার 1 লিটার ডিইলেকট্রিক অ্যাসিডের সাথে 1 মোলার 1 লিটার ইলেকট্রিক অ্যাসিড মিক্সার করি, তখন এই ডি ঘুরবে তোমার ডান দিকে 2.24 ডিগ্রি, এল ঘুরবে বাম দিকে। এখন +2.24 আর -2.24 দুইটা মিলে তখন তাদের ঘূর্ণন শূন্য হয়ে যাবে। তখন এই মিশ্রণের মধ্যে আর আলোক সক্রিয়তা দেখাবে না। সেই জন্য এই মিশ্রণকে বলবো আমরা রেসিমিক মিশ্রণ। মনে রাখবে এটা। আবার বলি, দুইটা এনানসিউমারের সমমোলার মিশ্রণ। এনানসিউমার বলতে আমরা দুইটা অণু না নিয়ে এনানসিউমার এল ডি, এই অর্থাৎ আলোক সক্রিয় যৌগে ডি এবং এল সমমোলার মিশ্রণ একসাথে রাখলে তখন তাদের আলোক সক্রিয়তা শূন্য হয়ে যায়, অর্থাৎ আলোক সক্রিয়তা থাকে না। তখন তাদের মিশ্রণকে বলবো আমরা রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণ কি তোমার জ্ঞানমূলক বা অনুধাবনমূলক। জ্ঞানমূলক দিলে হলো শুধু সংখ্যাটা লিখে দিবে, বেশি কিছু লিখতে যাবে না। আর অনুধাবনমূলক দিলে একটু ব্যাখ্যা করে দেখাবা, এতটুকু। এখানে আমি তোমাদের জন্য কতটুকু শিখছো নিজেকে যাচাই করো। আমি কতগুলি যৌগের নাম দিছি, তোমরা বাসায় বসে বসে এটা প্র্যাকটিস করে ফেলবা। এখানে কোন ধরনের আলোক সক্রিয়তা আছে নিজে খুঁজে বাইর করবা। এবং নিচের 1 নম্বর যৌগের মধ্যে ক্লোরোমিথেন, এটা থেকে আমরা কত ধরনের আইসোমার বাইর করতে পারি। 2-chloro-1 ক্লোরোপ্রোপেন থেকে কোন ধরনের আইসোমার বাইর করতে পারি, এটা আইসোমার হবে কিনা। তোমরা এখানে প্রত্যেকটা যৌগ নিজে নিজে প্র্যাকটিস করে দেখবা। প্র্যাকটিস করে দেখে তোমরা কাজ করে এটা ছবি তুলে আমার কাছে পাঠাবে। তোমরা কতটুকু পারছো এটা হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দিয়ে দিলে, যদি কোনো ভুল সংশোধন করতে হয় আমি তোমাদের দিব। এবং এই ধরনের প্রশ্ন তোমাদের আসেই। একটা যোগ এখানে, এবার এখান থেকে মনে করে একটা যোগ তুলে দিবে বা এখানে একটা যোগ তুলে দিবে, তোমাকে জিজ্ঞেস করা হবে এই যোগের সম্ভাব্য কয়টা আইসোমার পাওয়া যায় বর্ণনা করো। তাহলে তোমরা এটা বাসায় বসে প্র্যাকটিস করো। আজকে আর একটা কাজ দিলাম তোমাদেরকে, দক্ষতা যাচাই। এটা একটু সোজা আছে। এটা মূলত আসলে জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা কীভাবে, এগুলো জ্যামিতিক সমানুগুলি তোমরা লিখবা। এখানে সবগুলোর হয় কিনা সেটাও একটা ব্যাপার। আর নিচেরটা হলো আলোক সমানতা। আলোক সমানতা তো ওখানে তুমি জ্যামিতিক সমানতাটা এখানে লিখে দিবা। দেখো, আজকে তোমরা ধৈর্য ধরে অনেকক্ষণ আমার বক্তব্যটা শুনছো। এখানে হয়তো আমাদের অনেক কিছু বোঝানো যায়নি, আর অনেক কিছু বুঝাইতে হলে আমার ভিডিওটা বিশাল লম্বা হয়ে যায়। মনে হয় গতবার একটা 50 মিনিট হয়ে গেছে, আজকে একটা কত মিনিট হয়ে এখনও জানি না। শেষ করে জানবো, আমি তাড়াতাড়ি শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, সৃষ্টিকর্তার কৃপায় থাকো। সৃষ্টিকর্তায় সব মুশকিল থেকে আমাদেরকে আসান করবে। তো আশা করি আমার বক্তব্য এখানেই শেষ হলো। সবার সাথে আবার দেখা হবে। আমি প্রতিদিন একবার করে আসতে চেষ্টা করব। একদিন আসতে না পারলেও একদিন পর হলেও আসার চেষ্টা করব। যতদিন ফিরে আসি একদিন আসবো। আমি তাড়াতাড়ি আগে তোমাদের কেমিস্ট্রিটা শেষ করার একটা আমার ইচ্ছা আছে। কেমিস্ট্রি শেষ করে যদি আমি সময় পাই, যেহেতু আমি তোমাদেরকে অনলাইনে যে আমার ফেসবুক পেজটার নাম দিছি আইসিটি ক্লিনিক, অর্থাৎ আমি মূলত এটা নিয়েই বেশি ইন্টারেস্ট। আমি এটা নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে। তবে এই ফাঁকে আমার বেসিকটা আমি শেষ করতে চেষ্টা করব। তোমরা কেমিস্ট্রিতে যখন তৈরি হয়ে যাবে, আমি তোমাদের জন্য এটা বোনাস হিসেবে আইসিটিটা নিয়ে কাজ করব। তাহলে আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো। খোদা হাফেজ।